ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আমাদের আজকে যে এপিসোড, সেই এপিসোডের নাম হচ্ছে বাড়ির অভিশাপ। আশা করছি ১ম থেকে শেষ পর্যন্ত আমাদের এই এপিসোডটি শুনবেন। বাড়ি হচ্ছে আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমরা সবসময় ফিরতে চাই বাড়িতে। কারণ আমরা মনে করি যে এইখানে আমরা সবচেয়ে বেশি নিরাপদ এবং পৃথিবীর যেখানে যাই ঘটুক না কেন, এখানে আর কোনো কিছু ঘটবে না। এখানে আমি সবচেয়ে বেশি ঠিকঠাক থাকবো। কিন্তু সেই বাড়িটাই যখন আপনার গলার কাঁটা হয়ে যায় বা সেই বাড়িটা আপনি যখন দেখেন যে আপনি আনএক্সপেক্টেড কিছু ঘটছে সেইখানে এবং বাড়িটা আপনার কাছে নিরাপদ মনে হচ্ছে না, সেই বাড়িটা আপনি ডেফিনিটলি সেই বাড়িটাতে আপনি আর থাকতে চাইবেন না এবং তখন সেই বাড়িটাই আপনার জন্য একটা অসহনীয় জায়গা হয়ে দাঁড়াবে। আর সেই জন্য সেরকমই একটা ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলব। এবং আমি বিশ্বাস করি যে এটা আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রত্যেকটা মুহূর্তই আপনারা অনেক বেশি আনন্দ পাবেন এবং আনন্দে কাটবে আপনাদের। আমরা আজকের এই এপিসোডটি নিয়ে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, যদি এতটুকুও ভালো লাগে আমাদের আজকের এই এপিসোডটি, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, আপনার পরিচিত মানুষের সাথে। আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি, কারণ আমরা পরবর্তীতে আর কমেন্ট পড়ব না। সুতরাং কিছু কমেন্ট আমরা পড়ে ফেলি। সিং চৌধুরী আজকেও আছেন আমাদের সাথে। বগুড়া থেকে আছেন ইসরাফিল। কমেন্ট পড়বো একদম লাস্টে, কিন্তু শুনুন, মানে মাঝখানে হয়তো পড়বো কি পড়বো না এখনো জানি না, কিন্তু এখন কমেন্টগুলো পড়ে ফেলছি, প্লিজ মাইন্ড করবেন না। কারণ শুরুতে পড়ে ফেলা ভালো, কারণ একবার স্টোরিতে ঢুকে গেলে তখন একটা ফ্লোতে থাকি আমরা। আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আকরাম খান পাবনা থেকে। অনেকেই নাম লিখছেন না, নাম না লিখলে আমি সবসময়ই বলি আমার জন্য কমেন্ট পড়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমি কমেন্টটাকে স্ক্রিনে তুলে দিচ্ছি, আপনারা সবাই আপনাদের নিজেদের কমেন্ট স্ক্রিনেও দেখতে পারবেন। চুয়াডাঙ্গা থেকে আছেন আমাদের সঙ্গে তাহমিদুল ইসলাম, আমাদের সঙ্গে যশোর থেকে আছেন সোহান, আমাদের সঙ্গে আছেন মুত্তাকি ময়মনসিংহ থেকে, তাসিন আছেন মুন্সীগঞ্জ থেকে, সাইদুর রহমান আছেন খুলনা থেকে, নাহিদ আছেন আমাদের কাছে সাথে হরিয়ান থেকে, ঢাকা থেকে আছেন হৃদয়, আমাদের সঙ্গে আছেন সোনারগাঁও থেকে ফয়সাল আহমেদ আছেন। রাসেল ভাই বিলের মাছ ধরা নিয়ে ঘটনা শুনতে চান, এরকম ঘটনা রেগুলারই আমরা দিই। আপনি যদি সবগুলো ঘটনা বা সবগুলো এপিসোড শোনেন পেয়ে যাবেন সেখানে। সৌদি আরব থেকে নামটা পড়তে পারলাম না, চলে গেল। নাহিদ আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদের সঙ্গে রাকিব আছেন গাইবান্ধা থেকে, ইমন আছেন কুয়েত থেকে, আমাদের সঙ্গে আছেন জামালপুর থেকে জিহাদ, এছাড়াও ঢাকা থেকে আছেন জামাল, নড়াইল থেকে আছেন আশরাফুল, কাতার থেকে আছেন সাইদুল, মোবারক আছেন মুন্সীগঞ্জ থেকে, রিফাত আছেন নড়াইল থেকে, সজীব আছেন সিরাজগঞ্জ থেকে, গাজীপুর থেকে আছেন আখি, রহিদ আছেন ইন্ডিয়া থেকে, আমাদের সঙ্গে উজবেকিস্তান থেকে ফারুক আছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে আছেন ইসরাফিল সৌদি আরব থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাগুরা থেকে সর্দার, আমাদের সঙ্গে রাজবাড়ী থেকে আছেন তামিম, তাসিন আছেন কানাডা থেকে, মেহেরপুর থেকে আছেন আমাদের সঙ্গে রাজন, আমাদের সঙ্গে রায়হান আছেন গাজীপুর থেকে, এছাড়াও আমাদের সঙ্গে সিঙ্গাপুর থেকে আছেন এমডি বিপ্লব। বিভিন্ন জায়গায়, যেমন সিঙ্গাপুরের নাম বললাম, বিভিন্ন জায়গায় কোথাও হচ্ছে এখন কাজের সময়, কোথাও এখন দিনের বেলা, কোথাও মাত্র সন্ধ্যা হয়েছে, কোথাও আবার অনেক রাত হয়ে গেছে, কিন্তু সবাই আমাদের সঙ্গে যে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সুইজারল্যান্ড থেকে আছেন আমাদের সঙ্গে নাইম, আমাদের সঙ্গে আছেন ফারজানা, আমাদের সঙ্গে আছেন ফিজি থেকে সাগর, মালদ্বীপ থেকে নামটা পড়তে পারলাম না, বরিশাল থেকে কে আছেন পড়তে পারলাম না। এই যে পৃথিবীর সুইজারল্যান্ড থেকে মেহেদি আছেন। এই যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সবাই যুক্ত হচ্ছেন, আমাদেরকে লিখছেন, একসাথে আমরা শো শুনছি, একসাথে আমাদের আজকের এই এপিসোডটা শুনবো, এর চাইতে বড় আনন্দের আমার কাছে আর কোনো কিছু নেই। তো যাই হোক, আমরা ঘটনায় চলে যাব, প্রথম ঘটনায় যাব। আশা করছি ১ম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের প্রথম ঘটনায় যাই। শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম নুজহাত তাবাসসুম। ২০০৬ সালে আমার জীবনে এক বিশাল আনন্দ এসেছিল। আমি এবং হাফিজ আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছিলাম। সেই স্বপ্নটি ছিল আমাদের নিজেদের একটা বাড়ি।
হাফিজ ওনার বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা পেয়েছিলেন, আর বাকিটা আমরা ঋণ নিয়েছিলাম। বাড়ির দাম আমাদের আয়ত্তের মধ্যেই ছিল, কিন্তু এর অবস্থা দেখে বোঝা গেল আমাদের অনেক কিছুই মেরামত করতে হবে। এই বাড়িটি পুরনো ধাঁচের তৈরি ছিল, ওপরে ছাদ ছিল যার বাউন্ডারি ওয়াল বেশ নিচু ছিল এবং সিঁড়িতে কোনো দরজা ছিল না। আমাদের 2 সন্তান, 7 বছরের হাবিব এবং 5 বছরের ফারহান, খুবই খুশি ছিল। বাড়িতে ঢুকতেই ছোট একটা উঠোন ছিল যেটাকে আমি টব দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। ডান দিকে সিঁড়ি ওপরের দিকে চলে গিয়েছিল। বাঁ হাতে মানানসই সাইজের একটা কিচেন ছিল। একটা জানালা দিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি এবং উঠোন দেখা যেত। আমার এই জানালাটা খুব ভালো লেগেছিল। আমি উঠোনে একটা চৌকি বিছিয়ে দিয়েছিলাম যেন রাতের খাবার আমি, হাফিজ এবং বাচ্চারা উঠোনে বসে খেতে পারি। ভেতরে ঢুকলে ছোট একটা বারান্দা ছিল। 3টে ঘরের দরজাই এই বারান্দার এক সারিতে ছিল। আলাদা কোনো ড্রয়িং রুম ছিল না, তবে আমি পুরো বাড়িটাকে আমাদের সাধ্য মতো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এই বাড়িতে আসার পর আমাদের মাত্র 2-4 দিন হয়েছিল। আমি আসরের নামাজের পর রাতের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছিলাম। ফারহান আর হাবিব উঠোনে খেলছিল। দুজনেই জানালা দিয়ে আমার চোখে খুব সহজেই ধরা পড়ছিল। আমি ওদের ওপর নজর রাখছিলাম। আমার এক বান্ধবীর ফোন এলো। আমি ওর সাথে কথায় মগ্ন হয়ে গেলাম। মনোযোগ খাবারের দিকেও ছিল। আমি খেয়ালই করতে পারিনি যে বাচ্চারা কখন ছাদে চলে গেছে। 15-20 মিনিট কথা বলার পর যখন আমি ফোন রাখলাম, তখন আমার মনে হলো যে চারপাশে একটা নীরবতা ছেয়ে গেছে। বাচ্চারা কোথায়? এই কথা ভেবে আমার বুকটা ধক করে উঠল। আমি ভেতরে গিয়ে দেখলাম ওরা সেখানে নেই। আমি দ্রুত বেগে সোজা ওপরের দিকে ছুটলাম। আমার এই ভয়টাই কাজ করছিল যে ওরা যেন ওপরে চলে না যায়, আর একবার যাওয়া শুরু করলে তো কথাই শুনবে না। শেষ সিঁড়িতে পা রাখতেই আমি ছাদের একদম শেষে থাকা জল ট্যাঙ্কের কাছে ওদের দুজনকেই দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওই জল ট্যাঙ্কটি মাটি থেকে 2 ফুট উঁচুতে ছিল। দুজনেই উবু হয়ে বসে সেই ট্যাঙ্কের নিচে উঁকি দিয়ে কিছু একটা দেখছিল। আমি খুব রাগ করলাম। আমি নিচে এসে ওদের জিজ্ঞেস করলাম, ওপরে ওখানে কি করছিলে? হাবিব আমাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন ফারহান ওকে ইশারা করলো। আমি ওর ইশারা দেখে ফেললাম। কি ব্যাপার হাবিব? আমি এবার একটু আদর করেই জিজ্ঞেস করলাম। আমার আদর করে জিজ্ঞেস করার পর হাবিব চুপ থাকতে পারল না। ও বলে উঠল, মা, ফারহান বলছিল ছাদে একটা খালা দাঁড়িয়ে আছে। উনি বলছেন শব্দ করো না, নিচে যাও। এই কথা শুনে আমার মনে খটকা লাগলো। ফারহান যে কোনো মধ্যবয়স্ক আন্টিকে আমাকে দেখা দেখি খালা বলে ডাকত। কোন খালা ফারহান? আমি ফারহানের চিবুক ধরে আদর করে জিজ্ঞেস করলাম। ও তো অনর্গল বলতে শুরু করলো, মা, আমরা ওপরে গিয়ে খেলছিলাম। হাবিব আমার বলটা ওপরে দিয়েছিল ছুঁড়ে। আমি বল খুঁজছিলাম, তখন ওখানে ট্যাঙ্কের কাছে খালা দাঁড়িয়েছিল। উনি রাগ করছিলেন, এখানে শব্দ করছো কেন, নিচে যাও। তারপর উনি যে কোথায় চলে গেলেন জানি না। ফারহান ওর 2 হাত নেড়ে অদ্ভুত এক নিষ্পাপ ভঙ্গিতে বলছিল কথাগুলো। আমি হাবিবকে জিজ্ঞেস করলাম, তুমিও কি কাউকে দেখেছিলে? ও মাথা নেড়ে না সূচক উত্তর দিল। আমার বুক কাঁপতে শুরু করলো। বাউন্ডারি ওয়াল নিচু ছিল ঠিকই, তবে এমনটাও ছিল না যে কেউ লাফিয়ে চলে আসবে। আমি প্রথমে বাচ্চাদের বুঝিয়ে বললাম যে যাই হয়ে যাক না কেন, ওরা যেন একা একা ওপরে না যায়। হাফিজ তো বাড়িতে চলে এসেছিলেন। এরপর আমি ফারহানকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক প্রশ্ন করলাম। ওই খালা দেখতে কেমন, কি বলেছেন? বাচ্চাটা বিরক্ত হয়ে গেল। 5 বছরের বাচ্চাই তো ছিল। হাফিজ আমাকে বারণ করলো, কেন একটা কথার পেছনে পড়ে আছো? আসলে হাফিজের মনে হচ্ছিল ফারহান কোনো কথা বানিয়ে বলছে, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছিল ও যা বলছে তা সত্যি। এরপর আরও 1 দিন 2 দিন পার হয়ে গেল। আমিও এই ব্যাপারটা ভুলেই গেলাম এবং এটাকে ফারহানের কাল্পনিক কথা বলে মেনে নিলাম। তবে হ্যাঁ, আমি বাচ্চাদের খেয়াল রাখতে ভুলিনি। আমি ওদের উপর খুব কড়া নজর রেখেছিলাম এবং ওদের বারবার বোঝাচ্ছিলাম যে এখন আর ওপরে যাওয়া যাবে না। বাচ্চাদের পরীক্ষা ঘনিয়ে আসছিল। ওই দিন আসরের সময় আমি বাচ্চাদের পড়াতে বসলাম। ফারহানকে তাগিদ দিলাম জোরে জোরে পড়তে। আমি কিচেনে গিয়ে নিজের জন্য চা বানালাম। ও পড়ছিল, আর হঠাৎ ফারহান বলল,
আমার ওয়াশরুমে যেতে হবে। আমি ওকে বললাম, যাও। বড়জোর 7 থেকে 8 মিনিট কেটেছিল। আমি চা নিয়ে এলাম। আমার মনে হলো ফারহান ওয়াশরুমে আছে, কিন্তু যখন আরো 5 মিনিট কেটে গেল তখন আমার চিন্তা হতে লাগলো, ও নিশ্চয়ই পানি নষ্ট করছে। এটা ভেবে আমি দ্রুত বাথরুমের দরজার কাছে পৌঁছালাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, ও ওয়াশরুমে ছিল না, ও বাড়ির কোথাও ছিল না। আমি দ্রুত বাইরে এসে হাবিবকে জিজ্ঞেস করলাম, ফারহান কোথায়? ও নিজেও জানতো না। আমি কিন্তু না ভেবেই সোজা ওপরে ছাদের দিকে ছুটলাম। সেদিনের মতোই শেষ সিঁড়িতে পা রাখতেই আমি ফারহানকে ট্যাঙ্কের কাছে নিচু হয়ে কিছু একটা করছে দেখতে পেলাম। আমি দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললাম এবং তারপর ওকে কষে এক চড় মারলাম। ও কাঁদতে শুরু করলো। তুমি কেন উপরে এসেছো? আমি ওকে ধমক দিয়ে হাত ধরে টেনে হিঁচড়ে নিচে নিয়ে এলাম। আমার খুব রাগ হচ্ছিল। হাফিজও ঠিক সেই সময় বাড়ি চলে এসেছিলেন। আমার ভয়ে ও জড়সড় হয়ে গিয়েছিল, কিন্তু যখন উনি আদর করে জিজ্ঞেস করলেন তখন জানালো যে বাথরুমে যাচ্ছিল। ওকে ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা খালা ডাক দিলেন, ফারহান তোমার বলটা নিয়ে যাও তো। ও বল নিয়ে চলে এসেছিল। ওর দাবি ছিল ওপরে গেলে খালা বলটা ট্যাঙ্কের নিচে ছুড়ে দেন। ওর এই কথা শুনে আমি হতবাক। হাফিজ ওকে আদর করে ঘুরিয়ে পেঁচিয়ে নানা প্রশ্ন করলেন। আজ খালার চেহারা সম্পর্কে নতুন একটা তথ্য জানালো। ওর বক্তব্য অনুযায়ী সেই খালাই তো যিনি সাদা জামা পরে থাকেন এবং ওনার চুল অনেক লম্বা। আমার পক্ষে ওর এই কথাগুলো সহ্য হলো না। আমি ধমক দিলাম, নিজের মতো করে বানিয়ে বলো না, এগুলো তোমার কল্পনা। হাফিজ আমার দিকে কটমট করে তাকালেন। উনিও এটাই ভাবছিলেন যে ফারহান নিজের মন গড়া কথা বলছে। যখন থেকে আমরা এই বাড়িতে এসেছি আমরা এমন কিছুই অনুভব করিনি, কিন্তু আমার মনের ভেতরে এই কথাটা গেঁথে গেল। আমি এখন আরো বেশি সতর্ক থাকলাম। কয়েক সপ্তাহ কেটে গেল। এই বাড়িতে আমাদের 1 মাস হয়ে গিয়েছে। একটা জিনিস নিয়মিতভাবে ঘটতে লাগলো। সকালে যখন বাচ্চারা স্কুলে আর হাফিজ অফিসে থাকতেন আমি কোনো কাজ সেরে ঘরের বাইরে যেতাম, কিন্তু যখন ফিরে আসতাম তখন কিছু না কিছু ওলট পালট থাকতো। আসলে সকালের এই সময়টায় আমি মা, বোন আর বান্ধবীর সাথে শান্তিতে ফোনে কথা বলতাম। যদি আমি কল নাও করতাম কারো কারো ফোন আসতোই। পাশাপাশি বাড়ির কাজও সারতে থাকতাম। প্রথমে আমার এটাই মনে হলো যে অন্য মনস্কতার কারণে ভুলগুলো হচ্ছে, কিন্তু আসলে তা ছিল না। কখনো লাইট জ্বালানো থাকতো, কখনো পানির বোতলগুলো আমি ফ্রিজে রেখে আসতাম, কিন্তু জানি না কিভাবে সেগুলো বাইরে থেকে যেত। একদিন আমি আলমারি খুললাম, দেখলাম হাফিজের তাকের ওপর সব জামা কাপড় ওলট পালট করা। আমি সেগুলো গুছিয়ে রাখতে লাগলাম এবং বেশ অনেকটা গুছিয়েও ফেললাম। এমন সময় বেল বাজলো। আমি বাইরে গেলাম। দুধওয়ালার কাছ থেকে দুধ নিয়ে রান্নাঘরে রেখে দিলাম। ফ্রিজ থেকে আটা বের করে কিচেনে চলে গেলাম। আমি রুটি বানাতে লেগে গেলাম। ভাবলাম এই কাজটাকে সেরে ফেলি। তরকারি তৈরি ছিল। আমার 15-20 মিনিটের মতো সময় লেগেছিল। যখন আবার ঘরে ফিরে এলাম দেখি হাফিজের তাকের জামা কাপড়গুলো নিচে পড়ে আছে। আমি মাথায় হাত দিয়ে বসলাম। আমি নিজেই তো এইমাত্র সব গুছিয়ে রেখে এসেছিলাম। আমার বেশ ভয়ও হলো। যখন আমি সন্ধ্যায় এই বিষয়টা হাফিজকে জানালাম উনি কোনো গুরুত্বই দিলেন না। ওনার একটাই কথা, হতে পারে তুমি ঠিক করে গুছিয়ে রাখোনি, সেই কারণেই নিচে পড়ে গেছে। কিন্তু ধীরে ধীরে সব ঘটনা বাড়তে লাগলো। একদিন দুপুরে আমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে গোসল করতে গেলাম। বাচ্চারা ঘরেই ঘুমিয়েছিল। এমন সময় আমার ওয়াশরুমের লাইট বন্ধ হয়ে গেল। আমি স্পষ্ট সুইচ বন্ধ হওয়ার শব্দ পেয়েছিলাম। আমার মনে হলো বাচ্চারা দুষ্টামি করছে। আমি আওয়াজ দিলাম, লাইট জ্বালাও, কি সমস্যা? তখন সুইচের আওয়াজের সাথে লাইটটা জ্বলে উঠল, আবার বন্ধও হয়ে গেল। আমার এবার রাগ হতে লাগলো। আমি রেগে গিয়ে বললাম, ফারহান আমি এসে কিন্তু মারবো। তারপর লাইটটা জ্বলে উঠল। এবার আমি বাইরে থেকে বেশ হইচইয়ের শব্দ পাচ্ছিলাম, দৌড়ানোর বা জিনিসপত্র রাখার শব্দ। ঠিক বুঝতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি গোসল সেরে বাইরে এলাম। আসলে বাইরে এলাম এটা দেখতে যে বাচ্চারা কি দুষ্টামি করছে, কিন্তু বাইরে এসে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সামনেই বিছানায় বাচ্চারা অঘোরে ঘুমাচ্ছে। তাহলে এইসব কি ছিল? আমি হাবিব আর ফারহানের মাথার কাছে গিয়ে দাঁড়ালাম। এমন নয় তো যে এরা আমার সাথে মজা করছে। আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম ওরা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ওই বিছানাতেই থমকে গেলাম।
আমার মস্তিষ্কে এই সব কথাই ঘুরপাক খাচ্ছিল। আমি এখন হাফিজকে বললে উনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এতে অবিশ্বাসের কিছুই ছিল না। সন্ধ্যায় হাফিজ অফিস থেকে ফিরলে আমি না চাইতেই ওনাকে আজকের ঘটনাগুলো বলে ফেললাম, কিন্তু উনি চুপ করে রইলেন, কিছু বললেন না। আমি তো জানতামই উনি বিশ্বাস করবেন না। ওই দিন হাফিজ আমাকে একটা কথা জানালেন। বেশ কিছুদিন ধরেই ওনার রাতে ঘুম ভেঙে যাচ্ছিল। গত রাতে ঘুম ভাঙলে ওনার খিদে পায়। উনি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে কিচেনে আসেন। তখন ওনার মনে হলো ওনার পেছন দিক দিয়ে কোনো ছায়া হঠাৎ পার হয়ে গেল। এমনটা একবার নয়, দুবার নয়। কিচেন থেকে ঘরের দিকে যাওয়ার সময় ওনার মনে হলো কেউ ছাদের সিঁড়ি দিয়ে উকি মারছে, কিন্তু উনি সেটার পেছনে আর মাথা কামাননি। উনি বুঝতে পেরেছিলেন যে এটা অন্য কোনো ব্যাপার। হাফিজ বললেন যে উনি এর একটা সমাধান ভেবে রেখেছেন। আমি জিজ্ঞেস করতেই উনি আঙুলের ইশারায় আমাকে চুপ থাকতে বললেন। সেই রাতে হাফিজের কথা মতো আমি বাচ্চাদের বিছানাও আমাদের বিছানার সাথে লাগিয়ে নিলাম। আমরা 4 জন ঘুমাচ্ছি। কিছুটা সময় কেটেছে মাত্র, হঠাৎ ফারহান খুব জোরে চিৎকার দিয়ে উঠল। আমি আর হাফিজ ঘুম থেকে জেগে উঠলাম। ও কাঁপছিল, ওর চোখ মুখে প্রচন্ড আতঙ্ক, আর ও দেয়ালের দিকে ইশারা করছিল। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। ফারহান হেঁচকি তুলতে তুলতে বলল, ওখানে একটা আঙ্কেল ছিলেন, উনি তাকিয়েছিলেন। এ আবার কি নতুন বিপদ? আমি দেয়ালের দিকে তাকালাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। আমি ওকে জড়িয়ে ধরলাম এবং সান্ত্বনা দিলাম, কিন্তু আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হাফিজ শুধু এটাই বললেন, আমরা এখানে থাকতে পারবো না, নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। তুমি জিনিসপত্র প্যাক করে নাও, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। সেই রাতেই আমরা ওই বাড়ি ছেড়ে দিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমার চোখ দিয়ে জল পড়ছিল। হাফিজ আমাকে সোজা আমার বোনের বাড়িতে নিয়ে এলেন এবং আমাদের সেখানে নামিয়ে দিয়ে নিজের কোনো এক বন্ধুর কাছে চলে গেলেন। আসলে হাফিজ কোনো এক আলেম সাহেবের সাথে কথা বলে রেখেছিলেন। পরের দিন সকালেই উনি ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন। উনি 7 দিন সেখানে গিয়ে তদন্ত করলেন। হাফিজ পাড়াপড়শিদের সাথেও কথা বললেন। তাদের বক্তব্য ছিল এই বাড়িটি বেশ কিছুদিন ধরে বন্ধ পড়েছিল। এখানে একজন বয়স্ক দম্পতি থাকতেন। বেশ কিছুদিন আগে স্বামীর ইন্তেকাল হয়েছিল। ওই বয়স্ক ভদ্রমহিলা একাই থাকতেন। একদিন তিনি পানির লাইন দেখতে ছাদে যান, পা পিছলে যায়, মাথায় চোট পান এবং পড়ে যান। সেখানেই ওনার মৃত্যু হয়। এরপর ওনার এক ভাগ্নে এই বাড়িটি নিজের মালিকানায় নিয়ে নেন। তার কাছ থেকে আমরা বাড়িটা কিনেছিলাম। আল্লাহই ভালো জানেন ওই বাড়িতে কি সব ব্যাপার স্যাপার ছিল। আমাদের দ্বীন ইসলামে এভাবে আত্মারা ঘুরে বেড়ায় না। যদি ওই আলেম সাহেব কিছু জানিয়েও থাকেন, হাফিজ আমাকে পুরো কথা বলেননি। উনি বলেছিলেন, কি ছিল, কেন ছিল, এইসব ঝামেলায় জড়িও না। আমি জানতাম হাফিজ যে কথাটা না জানানোর সেটা কখনোই জানান না। যাই হোক, ওই বাড়িতে আবার ফিরে এলাম এবং আলহামদুলিল্লাহ আজও আমরা ওই বাড়িতেই বসবাস করছি। এরপরে আর কোনো ঘটনা ঘটেনি। আমরা আলেম সাহেবের কথাগুলো নিয়মিত মেনে চলেছি। আমি আজও ভাবি যে সত্যিই কি এই বাড়িতে কিছু ছিল, এখানে কি অন্য কেউ থাকতো। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি পাঠিয়েছেন নুজহাত তাবাসসুম, ঠিকানা বাঘমারা, ময়মনসিংহ, সোর্স সাজ্জাতুল ইসলাম, ঠিকানা স্টেশন রোড, ময়মনসিংহ। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। রাহাত আমাদের সাথে কানাডা থেকে জয়েন করার চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা কারণে জয়েন করতে পারছেন না। সম্ভবত মাইক্রোফোন বা কোনো কিছুর অ্যাক্সেস উনি ঠিক মতন দিচ্ছেন না, সেই কারণে হয়তো ঝামেলা হচ্ছে। আমার মনে হয় যে যদি একটু ট্রাই করেন আরও একবার, তাহলে হয়তো ঝামেলাটা সলভ হবে। আর না হলে আমরা নেক্সট ঘটনায় যাব। এবং এখানে আসলে ওই আমার মনে হয় যে ডিভাইসে যদি অ্যাক্সেস দিয়ে দেন, রাব্বি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না।
যদি ডিভাইসের অ্যাক্সেসগুলো দিয়ে দেয়, অনেক সময় এরকম ঝামেলা হয়, ডিভাইসের অ্যাক্সেস না দিলে তখন সমস্যা হয় আর কি। সো আমি আসলে বুঝতে পারছি না যে এই সমস্যার কিভাবে সমাধান হবে। আমরা কিছু কমেন্ট পড়ি, এর মাঝখানে যদি উনি জয়েন করতে পারেন তাহলে আমরা ওনার মানে সরাসরি আমরা ওনার কাছে যাব, আদারওয়াইজ আমরা নেক্সট ঘটনায় যাব। নাহিদ আমাদের সাথে আছেন, সৌদি আরব থেকে শুনছেন তিনি, সিলেট শুনছেন, সিলেট থেকে শুনছেন সুইট মিয়া সাকিব, আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া থেকে ইয়াসিন, মিরপুর থেকে নয়ন আমাদের সঙ্গে আছেন, সাব্বির আছেন ঢাকার জুরাইন থেকে। যদি এরকম হয় যে এই ডিভাইসে কাজ হচ্ছে না, তাহলে আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একটু অন্য ডিভাইস দিয়ে চেষ্টা করতে পারেন, কারণ এই লিঙ্ক আপনার যে কোনো ডিভাইসে কাজ করবে। যে এবার আমরা পেয়েছি রাহাত আপনাকে আমরা পেয়েছি এবং আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি জয়েন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনি আজকে ব্যস্ততার মধ্যেই, দেশের বাইরে আমাদের যারা থাকেন তারা সবাই প্রচণ্ড ব্যস্ত থাকেন এবং যখনই আমরা দেশের বাইরের কাউকে পাই দেখি যে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই সময় বের করে আসলে জয়েন করেছেন। সো প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি ভূত.কমে এবং আশা করছি যে আপনি ভালো আছেন। কেমন লাগছে আজকে জয়েন করে আমাদের সাথে, সেটা একটু শুরুতে বলবেন। আপনি কোন শহরে থাকেন, আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাহাত টরন্টো কানাডা থেকে বলছি। এখানের একটি বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্রাজুয়েশন সম্পন্ন করলাম। আশা করি যারা যারা শুনছেন সবাই ভালো আছেন। এক্সেলেন্ট। গ্র্যাজুয়েশন যেহেতু শেষ, তার মানে নিশ্চয়ই আপনি খুব দ্রুতই কিছু সময়ের মধ্যে দেশে যাবেন এবং আপনার সাথে সামনাসামনি স্টুডিওতে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ঢাকার স্টুডিওতে আপনার সাথে আপনার দেখা হবে। আমরা আজকে যে ঘটনা শুনবো রাহাত, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি জানি যে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই যে পড়াশোনা শেষ করেছেন, মানে এখন হচ্ছে চাকরি এবং সব কিছু মিলিয়ে এটা হচ্ছে একদম এখন যে সময়টা, এই সময়টা তো আসলে কাজের সময়, এই সময়টাতেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এটা আমাদের প্রতি আপনার ভালোবাসা এবং আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, আমাদের এবং ভূত.কমের প্রতি ভালোবাসা এবং একটা কমিটমেন্টের জায়গা থেকে আপনি যুক্ত হয়েছেন। আপনি যদি একটু বলতেন যে আজকে যে আপনি স্টোরি শোনাবেন, সেই স্টোরিটা কোথায় ঘটেছে? এটা কি আপনি যেখানে আছেন এই মুহূর্তে সেইখানে, নাকি দেশেই ঘটেছিল? আজকে আমি যে স্টোরিটা শোনাবো ভাই, সেটা হচ্ছে এখানেই হয়েছিল। আমি যখন আগের বাসায় ছিলাম সেখান থেকে আর কি ঘটনার সূত্রপাত। আমি এখন তাহলে যদিও যদি বাসাটা সম্ভব হয়, ছেড়ে আপনি তাহলে দিয়েছি। সবাই যেহেতু শুনছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তো সবাই শোনেন, তো আপনি যদি জায়গার নামটাও যদি ঘটনার মধ্যে একটু উল্লেখ করতে পারেন করেন। তার আগে একটু জেনে নেই যে আপনি তো মানে আছেন এখন কানাডা টরন্টো শহরে। ঢাকার আপনার যে ব্যাকগ্রাউন্ড, যে আপনার শহর, সেই শহরের কথা যদি একটু বলতেন তাহলে হয়তো আমাদের জন্য বোঝার আরো আমি অনেক বেশি আমি সুবিধা হতো। হচ্ছে পুরান ঢাকা থেকে বলছি, পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে বলছি। ভূত এফএম এর সাথে অনেকদিন ধরেই কানেক্টেড আছি। ভূত এফএম এর সব স্টোরি শোনা হয়, প্রায় 10 বছর হবে আরো। ভূত.কম এখন যদিও। আর আপনি আর পুরান ঢাকা থেকে বলছেন, তার মানে তো পুরান ঢাকার অসংখ্য স্টোরি আপনি শুনেছেন এবং আপনার হয়তো এরকম মানুষজন আপনি চেনেন যাদের কাছে অসংখ্য স্টোরি আছে, বা আপনিও হয়তো শুনেছেন। কারণ পুরান ঢাকায় আমরা কিন্তু মানে ঢাকার একটা বিরাট মানে কি বলবো, সোর্স, স্টোরির সোর্স কিন্তু যেমন হচ্ছে আপনার পুরান ঢাকা সবচেয়ে বেশি। এরপরে যদি বলি তাহলে হয়তো আপনার ধানমন্ডি এবং মিরপুরের কিছু এলাকা, উত্তরার একটা এলাকার ঘটনাও আমরা শুনেছি, কিন্তু পুরান ঢাকাতে স্টোরি যেন শেষই হয় না। সো নিশ্চয়ই আপনি এরকম কোনো ঘটনা হয়তো মানে আগে শুনে থাকবেন বা শুনেছেন। আমার সাথে রাসেল ভাই, এবার আমি রিসেন্টলি বাংলাদেশে আসছিলাম, ঘুরতে আচ্ছা, আসছিলাম, কিছুদিন আগে ব্যাক করলাম আর কি। তো পুরান ঢাকার স্টোরিও আছে যেগুলো একেবারেই আমার সাথে রিলেটেড, বাট ওইটা শেয়ার করবো ইনশাল্লাহ পরে কোনোদিন। ঠিক আছে, ঠিক অবশ্যই। আছে। আমরা তাহলে আপনার ঘটনায় যাই এবং আপনি এই যে বাংলাদেশে এসেছেন আমাদেরকে না জানিয়ে আবার চলেও এসেছেন। এরপর থেকে আপনি কিন্তু অবশ্যই আমাদের জানাবেন, যাতে করে অবশ্যই আপনাকে আমরা সরাসরি নিয়ে এসে আপনার কাছ থেকে ঘটনা শুনতে পারি। ঠিক আছে? অবশ্যই রাসেল ভাই, অবশ্যই। ওকে, ওকে। চলেন শুরু করি। চলুন, শুরু করা যাক। তো রাসেল ভাই, আমার সাথে যে ঘটনাটা টরন্টোতে ঘটছে সেটা হচ্ছে প্রায় 1 থেকে 2 মাস আগে হবে। আমি হচ্ছে এখানে, মানে আমি তুলনামূলকই খুব ভীতু প্রকৃতির একজন মানুষ। আর আমি হচ্ছে এখানে রুমের একটা অ্যাপার্টমেন্টে ভাড়া নিলাম কিছুদিন আগে। তো আমি এক রুমে থাকতাম আর পাশের রুমে হচ্ছে আমার বন্ধু থাকতো। তো সে নাইট শিফটে কাজ করতো, বেশিরভাগ সময় রাতের বেলা পুরো বাসায় আমার একাই থাকা হইতো। তো হঠাৎ করে কিছুদিন যাবার পরে ওই বাসায়, তো হঠাৎ করে আমি গভীর রাতে ঘুমানোর সময় অনুভব করলাম যে বিকট একটা শব্দ হইলো। তো শব্দটা এমন ছিল যেন কেউ আমার অ্যাপার্টমেন্টের মূল দরজার যেটা ছিল সেটায় অনেক জোরে জোরে লাথি মারছে। তো আমি সাহস করে উঠলাম, উঠার পরে ওইখানে দরজার সামনে গেলাম, গিয়ে দেখলাম যে কোনো সমস্যা হয়নি, এখানে কোনো আওয়াজই নেই। সরি।
তো পরের দিন রাতে আমি ঘুমের মধ্যে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। দেখলাম যে আমার পাশের রুমে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে আছে। আমি স্বপ্ন দেখতেছি আর কি, স্বপ্নে দেখতেছিলাম জড়ো হয়ে আছে, নিচু স্বরে কথা বলতেছে। আমি কিন্তু এই রুমে, ওই রুমে আওয়াজ হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ওই রুমে গেলাম। গিয়ে দেখলাম যে হঠাৎ করেই রুমে ঢুকলাম। রুমে ঢুকা অনুভব করলাম যে সেখানে আসলেই ৩ জন মানুষ আছে। আর ৩ জন মানুষ একবারে অস্বাভাবিক লম্বা। কিন্তু পুরোপুরি আ অবয়বটা বোঝা যাচ্ছে না। মানে একটা অবয়বের মতো ছায়া দেখা যাচ্ছে। আর তাদের মাথাটায় হচ্ছে ঘোমটার মতো কিছু একটা দিয়ে ঢাকা আরকি। তো তারা গোল হয়ে মাটির দিকে তাকিয়ে একসঙ্গে কি যেন বলতেছে। আর তো আমি হঠাৎ করে ভয় পেলাম স্বাভাবিকভাবে। তো আমি জিজ্ঞেস করলাম, "আপনারা কে?" তখন আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছিল না এত ভয়ে। বাট তাও আমি ভয়ের মধ্যেই তাদেরকে জিজ্ঞেস করলাম যে, "আপনারা কে? এখানে কি করছেন?" তো এই কথার সঙ্গে সঙ্গেই তাদের একজন আমার দিকে হঠাৎ করে এগিয়ে আসলো। মানে হঠাৎ করেই অল অফ আ সাডেন এগিয়ে আসলো। তো এগিয়ে এসে সাথে সাথে আমার গলা চেপে ধরছে। তো আমি অনেক তাদের সাথে চিল্লানোর চেষ্টা করলাম। কেউ যেহেতু ঘরে ছিল না, চিৎকার করে আসলে এরকম লাভ হয় নাই। তো আমি ওইখানে পরের দিন সকালে আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। তো আমি আমার ফ্রেন্ড আসছে যখন তাদেরকে বললাম যে এরকম, এরকম ঘটনা হইছে। পরে ওরা আমাকে আ এক হসপিটালে নিয়ে গেল এখান থেকে। কারণ আমি হচ্ছে হঠাৎ করে এখানে পড়ে গেছি। আর আমি একটু হেলথি মানুষ হওয়ার কারণে মাথায় ভালোই আঘাত পাইছি পইড়া যাওয়ার পরে। তো সেই রাতে আমি বাসায় আসলাম হসপিটাল থেকে। ডাক্তার আমাকে বলল যে ওইরকম কিছুই হয়নি। আ ওইরকম শরীরে কোনো সমস্যা হয়নি বা শারীরিক কোনো সমস্যা নেই। আপনি যেতে পারেন। তো আমি পরের দিন ঐদিন রাত্রেও ঘুমালাম। ভাবলাম যে কিছুই হয় নাই। সব মনে হয় আমার মনের ভুল হতে পারে। তো আমি রাত্রে ঘুমালাম। ঘুমানোর পর হঠাৎ করে ৩টা ৫ এ রাত্রে ঠিক এক্সাক্টলি ৩টা ৫ বাজবে তখন ঘুমটা ভেঙে গেল। আমি অনুভব করলাম আমি নাড়াচড়া করতে পারছি না। কেউ যেন আমার পায়ে জোরে, জোরে সুড়সুড়ি দিচ্ছে। তো ১ম এ আমি ভাবলাম যেন আমি স্বপ্ন দেখতেছি। তো পরে আ এত জোরে, জোরে সুড়সুড়ি ছিল যে আমার ঘুমটাই ভেঙে গেল। আমি আ চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করে আবার চাইলাম। ভাবলাম যে এবার মনে হয় থামবে। তো যখন আমি চোখ বন্ধ করে আবার চোখ খুললাম, তখন দেখলাম যে হঠাৎ করে আমার মুখের সামনে একটা অবয়ব, মানে একেবারে মুখের সামনে আমি শুয়ে আছি। একবারে মুখের সামনে কেউ আমার সামনে শুয়ে আছে। মানে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি শুধু তার চোখ দুটো দেখলাম। তার চোখ দুটোই দেখা যাচ্ছে। আর মুখের ভিতরে হচ্ছে পুরোটাই কালো। মানে পুরো অন্ধকার একটা শেপ। শুধু তার চোখ দুটোই দেখা যাচ্ছে। কোনো মুখ নেই, কোনো নাক নেই। তো এরকম একটা অবস্থা। মনে হচ্ছিল যে পুরো চোখটাই শুধু মণি দিয়ে পরিপূর্ণ। তো পরের দিন যাই হোক, পরের দিন ওইভাবে কোনোভাবে আমার গেল। আমি সারারাত আর ঘুমাইতে পারিনি। পরের ২-৩ দিন ভালোই কাটলো। আ তো ৪র্থ দিনের সময় আমি আমার ব্যালকনির সামনে থাকা যে থাই গ্লাস থাকে আমাদের ব্যালকনির সামনে একটা থাই গ্লাস আছে। তো ওইখানে হঠাৎ করে লক্ষ্য করলাম যে ওইখানে একটা অদ্ভুত হাত এবং পায়ের ছাপ আঁকা। মানে হয় আমাদের তো ৫ টা আঙ্গুল। কিন্তু আমি ওখানে দেখলাম যে এখানে প্রায় ২০ টা ২২ টার মতো আঙ্গুল এরকম একটা অনেক বড় হাতের ছাপা এবং পায়ের ছাপা। তো আমি পায়ের ছাপাটাকে লক্ষ্য করে দেখলাম যে পায়ের ছাপাটা আর হাতের ছাপাটা একবারে মনে হচ্ছে যে ওই থাই গ্লাসটা বেয়ে কেউ আমার সিলিং এর উপরে দা উঠেছিল আরকি, এরকম কোনো একটা ইয়া। আমি আ থাই গ্লাসের ছবিগুলো তারপর সবগুলো ছবি আমার কাছে এখনো আছে। কোনো সময় সুযোগ হলে ওগুলো দিব আরকি। তো রাসেল ভাই, এরপরে আমি হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করলাম যে একদিন হঠাৎ করে ম্যানেজমেন্টে গেলাম। বললাম যে এরকম সমস্যা হচ্ছে, কি করা যায়? তো অনেক রিকোয়েস্ট করলাম, ওরা বলতে চায় না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে এখানে। তো পরে অনেক রিকোয়েস্ট করার পরে একজন আমাকে বলল যে আমি ওঠার ঠিক ১ মাস আগেই ওই অ্যাপার্টমেন্টে একটি পরিবার, আ তাদের মধ্যে ছিল স্বামী, স্ত্রী এবং তাদের একটি সন্তান ছিল। তারা কোনো একটা কারণে ওইখানে ওঠার ঠিক ১৫ দিনের মাথায় তারা ওই খাবারের সাথে বিষ মিশিয়ে তারা সুইসাইড করেছিল। তো ঘটনার ঠিক ১৩ দিন পরে বাসার পাশের যে অ্যাপার্টমেন্টের লোকজন ছিল, তারা দুর্গন্ধ পেয়ে ম্যানেজমেন্টকে জানায়। পরে দরজা ভেঙে তাদের পচা গলা মরা দেহ এখান থেকে উদ্ধার করা হয়। এ কথা শোনার পরের দিনই আমি সেই বাসা ছেড়ে আমার মামার বাসায় চলে যাই এবং ঠিক ১ মাস পরে আমি ওই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিই আরকি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। গুছিয়ে বলতে পারলাম না।
না ভাই, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন। কি ভয়ংকর ব্যাপার, এবং আপনি এইটা যখন জানতে পেরেছেন তখন তো আসলে কিছু করার ছিল না। এবং এই ফ্যামিলিটা কি আমাদের দেশের কেউ ছিলেন? যাদের সাথে ইনসিডেন্টটা ঘটেছে, নাকি অন্য কোনো দেশের ফ্যামিলি ছিলেন? আপনার কি কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? আমি রাসেল ভাই ম্যানেজমেন্টের থেকে জানার ট্রাই করেছি, যখন তারা বলেছিল যে ওরা অ্যাকচুয়ালি ক্যানাডিয়ান ফ্যামিলি ছিল। আর আসার পর থেকে ওদের সাথে মানে ওদের বের হওয়া ওইরকম ছিল না, ওরা বের হতো না। পাশের প্রতিবেশীদের সাথে তাদের যোগাযোগ খুব কম ছিল। তারা ক্যানাডিয়ান পরিবার ছিল পুরোটাই। এবং এই জিনিসটা এরকমভাবে এত বড় একটা শহর, সেই শহরে আসলে এরকম ঘটে আসলে হবেই না বা কেন? নাহলে তো আমরা পুরান ঢাকা, একদম ঢাকার মানে কি বলবো, যে একদম কেন্দ্রে যে জায়গা, সেই জায়গা থেকে যখন আমরা এরকম ঘটনা পাই, আসলে বড় শহরগুলোতে এরকম কিছু ঘটনা আসলে ঘটে বলেই আমার বিশ্বাস। যাই হোক, আপনি এখন তো আপনার কোনো ঝামেলা নাই, বা আপনি একদম মানে এইটার কোনো ইফেক্ট তো আপনার উপরে নিশ্চয়ই এখন আর নাই, তাই না? রাসেল ভাই, ইফেক্ট নাই বলতে আমি হচ্ছে রিসেন্টলি বললাম আপনাকে আমি বাংলাদেশে গেছিলাম। তো জি, জি। সেখানে আমার সাথে অনেক ঝামেলা হয়েছে, বিশেষ করে আমি হচ্ছে রাত্রে ঘুমালে হঠাৎ করে আমার শব্দে ঘুম ভেঙে যেত, মনে হতো যে কেউ যেন কানের সামনে এসে জোরে চিৎকার করে কথা বলতেছে বা চিল্লাইতেছে। আচ্ছা। তো আরো অনেক কিছু সমস্যা ছিল, আমি ওয়াশরুমে গেলে কেউ নক করতো, সব মিলে। তারপর আমি এখানে বাংলাদেশেও একজন হুজুরের সাথে কনসাল্ট করছিলাম। তো জি। সেই হুজুর আমাকে বলল যে আমার উপরে নাকি কোনো একটা জিনের প্রভাব আছে, বা মানে কেউ একজন কালো জাদু করছে, এরকম ভাবে চালান করছে। তো সেটা একটা অনেক বড় ঘটনা, আমি একদিন ইনশাল্লাহ অবশ্যই এটাও শোনাবো ইনশাল্লাহ। অবশ্যই, এবং আপনি আজকে তো একদম পুরোপুরি ওয়ার্কিং ডে। আমরা রবিবারেও শো করি। সুতরাং আপনি যেদিন ফ্রি থাকেন, বা আপনি যদি এরপরে কোনো একটা মঙ্গলবার যদি আমাদেরকে একটু ফ্রি, এটা ১ মাস, ২ মাস বা ৩ মাস পরে হতে পারে। ইটস আপ টু ইউ। আপনি যদি টাইম দেন আমাদেরকে, ডেফিনিটলি উইল অর্গানাইজ আ শো, মানে যেটা হচ্ছে আপনাকে উইল কল ইউ এগেন, এবং আপনি আসবেন। উইল ডু আ শো টুগেদার। সো ঐরকম ইনশাল্লাহ একটা টাইম যদি আপনি আমাদের জন্য বের করতে পারেন, মানে আমরা খুবই খুশি হব। এবং আমি চাই যে আপনি একদম সময় নিয়ে, আমি আপনার এরপরে যেদিন যে আপনি সময় দিবেন, সেদিন আমরা আপনার আসলে এই কানাডার পাশাপাশি আপনার পুরান ঢাকার স্টোরিগুলোও শুনতে চাই। ঠিক আছে? অবশ্যই রাসেল ভাই, ইনশাল্লাহ ওকে। অবশ্যই হবে থ্যাংক ইউ সো ইনশাল্লাহ। মাচ। আপনি এই ব্যস্ততার মধ্যেও এত কষ্ট করে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের ভালোবাসা পৌঁছে দেবেন টরন্টোবাসীকে, কানাডাবাসীকে, যাদের সাথে আপনার দেখা হয়, আপনার ইউনিভার্সিটিতে যে সমস্ত বাঙালি আছেন, আপনার যে সমস্ত বাঙালি পরিবারের সাথে পরিচয় আছে, সবাইকে আমাদের ভালোবাসা পৌঁছে দেবেন। আপনি ভালো থাকবেন। অবশ্যই রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যাবার আগে শুধুমাত্র একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা জি, ২ মিলিয়ন হিট করতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। যদি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলে তারপরে বিদায় নিতেন। লিসেনারদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি হচ্ছে প্রায় অনেক বছর ধরে ভূত এফএমের সাথে কানেক্টেড ছিলাম, এখন ভূত.com। তো তারাও শুনছে, তারাও এনজয় করছে। আশা করি সামনে ভূত.com আমাদের আরো ভালো কিছু উপহার দিবে। সবাইকে ধন্যবাদ। আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং আপনার যেন এই যে সমস্ত ঝড়ঝাপটা জীবনের উপর দিয়ে যাচ্ছে, তা যেন খুব দ্রুতই শেষ হয়ে যায়, সেই দোয়াই করি সৃষ্টিকর্তার কাছে। আপনি ভালো থাকবেন। আমরা কথা ইনশাআল্লাহ। বলছিলাম রাহাতের সাথে, এবং রাহাত, আপনারা সবাই জানেন, রাহাত জয়েন করেছেন এমন একটা জায়গা থেকে, যে পৃথিবীর ব্যস্ত, মানে অন্যতম ব্যস্ত একটা শহর থেকে তিনি জয়েন করেছেন। এবং সেই শহরের ব্যস্ততা মানে অন্য রকমের। তো এর আগেও আমরা কানাডা থেকে, টরন্টো থেকে আরেকজনের সাথে আমরা কথা বলেছিলাম, আমাদের আরেকজন লিসেনার এবং আমাদের আরেকজন খুবই ক্লোজ একজন মানুষ। মানে ক্লোজ বলছি এই কারণে, তিনি সবসময় ঘটনা পাঠান, বা এই যে জয়েন করেছেন, এবং ভবিষ্যতে হয়তো আমরা তার কাছে আবারও মানে কি বলবো, যে ঘটনার জন্য আসবো বা যাব। তো এই মানুষগুলোর জন্যই আসলে আমরা সাহস পাই সামনে এগিয়ে যাওয়ার। এই যে তাদের যে আন্তরিকতা, এই যে সবকিছুকে পেছনে রেখে তারপরে মানে এই সত্যি কথা বলতে কি, যে এখানে একটা শোয়ে পার্টিসিপেট করার চাইতে সেই দিনে তার যে কাজ, সেই কাজটা করলে আসলে তার ব্যক্তিগত জীবনে এবং তার ক্যারিয়ারে অনেক বেশি লাভ। এবং আমার কাছে মনে হয় যে মানে পৃথিবীর আরো ব্যস্ততম মিডল ইস্টে আমাদের যে সমস্ত ভাইয়ারা আছেন, তাদের কথা চিন্তা করেন। মালয়েশিয়া থেকে অনেক রাত এখনো শুনছেন অনেকে। আপনি কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। এই যে মানে কালকে সকালে আবার কাজ, তার মধ্যেও সময় দেয়া, এগুলো আসলে না মানে ঢাকাতেও ভীষণ কঠিন। কিন্তু ঢাকাতে তো আমাদের চারপাশে আমাদের বন্ধু-বান্ধব, আমাদের আত্মীয়-স্বজন সবাই আছেন, এবং আমাদের নিজেদের মানুষ। কিন্তু এই যে একটা বিদেশে থেকে এরকম একটা জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া, এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, এবং আমি সেজন্য সেলিউট জানাই আপনাদের সবাইকে। এবং এই যে ২ মিলিয়ন হচ্ছে, এটা শুধুমাত্র আপনাদের এই ভালোবাসার কারণেই, যারা আমাদের পাশে থেকেছেন। সেটা আমি দেশে বলবো আর দেশের বাইরেই বলবো, যেখানেই বলি না কেন, এটা আসলে কোনো তুলনা হয় না। এটা অতুলনীয়। আপনারা সবাই আমার ভালোবাসা, শ্রদ্ধা
শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা গ্রহণ করুন। আমি সরাসরি আমাদের নেক্সট স্টোরিতে যাব এবং আশা করব যে নেক্সট স্টোরিটাও আপনারা শুনবেন। আমাদের মঙ্গলবারের শোটা সবসময় অনেকে শোনেন। আমাদের ঈদের সময় থেকে আমাদের যদিও লিসেনারের সংখ্যা খুব আশঙ্কাজনকভাবে আমি দেখতে পাচ্ছি কম, কিন্তু তারপরেও অনেকে শুনছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কারণ ঈদের পরে, প্রত্যেক কোরবানি ঈদের পরে এই ব্যাপারটা ঘটে, কারণ সবার আবারও রিস্টার্ট করতে বা আবারও নর্মাল লাইফে ব্যাক করতে, রেগুলার লাইফে ব্যাক করতে একটু টাইম লাগেই, এটা আমরা জানি। এবং তারপরেও যারা শুনছেন তারা আসলে প্রচণ্ড ভালোবাসার জন্য শুনছেন। এখন যে শুনবেন না সেরকম না, ব্যাপারটা এরকম যে হয়তো এই সময়টা অন্য কোনো ব্যাপারে তিনি ব্যস্ত আছেন বা এরকম কিছু একটা ব্যাপার ঘটতে পারে, আমি জানি না ঠিক আসলে। কিন্তু যাই হোক, আপনারা যারা শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শোনার জন্য। আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় যাব, কারণ এখানে আপনারা সবাই ঘটনা শুনতে এসেছেন, আমার কথা শুনতে না। আমি পরবর্তী ঘটনায় যাচ্ছি, চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি ভূত.com-এ নতুন বললেই চলে, 2024-এর শেষ দিক থেকে ভূত.com শুনছি। আমার নাম টুম্পা। এরপর তিনি কোথায় থাকেন সেটা জানিয়েছেন এবং সেটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। আমি প্রকাশ করছি না, সরাসরি ঘটনায় যাচ্ছি। তিনি লিখছেন, প্রথম ঘটনা, সিলেক্টেড হলে খুশি হব। আমাদের পরিবারটা খুব হাসি খুশি একটা পরিবার ছিল। আব্বু, আম্মু, বড় ভাই আর আমি তখন ক্লাস 10-এ পড়ি। এসএসসির আগে টেস্ট পরীক্ষা চলাকালীন 9/11/2022 আমার মা মারা যান। তার কিছুদিন পর আমার দাদি 22/11/2022-এ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। তারপর আমার আর পড়াশোনা হয়নি, আমি পড়াশোনা ছেড়ে দেই। তখন আমার একটা সম্পর্ক চলছিল। 6/2/2024-এ আমাদের বিয়ে হয়। আমার শ্বশুরবাড়ির কেউই রাজি ছিল না, তারা আমাকে পছন্দ করতো না। সঙ্গত কারণে আমার শ্বশুরবাড়ির ঠিকানা আমি গোপন করছি। ঘটনায় যাওয়া যাক। বিয়ের 1 মাস পর আমার স্বামী আমাকে ওদের বাড়িতে রেখে ঢাকায় চলে আসে কাজের জন্য। ও চলে আসার পর আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে অনেক বাজে ব্যবহার করা শুরু করেন। আমাকে দিয়ে সারাদিন কাজ করাতেন, ঠিকমতো খেতে দিতেন না। পাড়া প্রতিবেশীরা আমাকে খুব আদর করতেন, তারা সবই দেখতেন। আমাকে বলতেন, তোর জামাইকে কল করে বল তোকে নিয়ে যেতে। আমি কিছুই বলতাম না, কারণ পরে মানুষ বলবে বাপ ছেলের মধ্যে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি। আমার শাশুড়ির উকিল মা আমাকে খুব ভালোবাসতেন। উনি প্রতিদিন আমাকে লুকিয়ে নিয়ে খাইয়ে দিতেন, কারণ আমি সারাদিন কাজ করি। আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ঠিকমতো খেতে দেয় না। এইভাবেই চলতে থাকে। শ্বশুর শাশুড়ি অনেক চেষ্টা করেন আমাদের ডিভোর্স করানোর জন্য, নানা অপবাদ দিতে থাকেন। আমার স্বামীকে ফোন করে বাড়িতে আসতে বলেন। আমার স্বামী আসলে ওনারা বলেন আমি নাকি টাকা চুরি করেছি। এটা যখন আমার স্বামী বিশ্বাস করেন না, তখন বলেন আমি নাকি সারা রাত ফোনে কথা বলি। এই সব শুনে আমার স্বামী আমাকে অনেক মারধর করে ঢাকায় চলে যায়। এমনি আরো অনেক কাহিনী আছে। তো আমার বিয়ের পর প্রথম কোরবানির ঈদে যখন আমার স্বামী বাড়িতে যায়, তখন আমার শাশুড়ির উকিল মা, আমার চাচি শাশুড়ি আমার স্বামীকে সব বলে দেয়। আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি কি ধরনের আচরণ করে আমার স্বামীকে সব জানানো হয়। আমার স্বামী আমাকে নিয়ে আলাদা হয়ে যায়। তখন থেকেই আমার শ্বশুর শাশুড়ির আমার উপর অনেক রাগ। তার কিছুদিন পর 13/10/2024 সেদিন আমার জন্মদিন ছিল। আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট। আমার স্বামী সবাইকে ফোন দিয়ে জানায়। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে বলে কিছুদিনের জন্য আমাকে নিয়ে আসতে। প্রথমে আমার স্বামী রাজি না হলেও পরবর্তীতে অন্যদের জোরাজুরিতে আমাকে দিয়ে আসেন। তখন আমার প্রেগন্যান্সির 2.5 মাস চলছে। আমাকে দিয়ে আসার পর আমার স্বামীর সামনে ভালো, ও যখন ঢাকায় চলে যায় তখন আবার শুরু হয় অত্যাচার।
ভারী কাজ করানো, ঠিকমতো খেতে না দেয়া। 15 দিন পর আমি আমার স্বামীকে ফোন করে সব বলি, ও আমাকে নিয়ে আসে এবং অনেক রাগারাগি করে আসে আমার শ্বশুর শাশুড়ির সাথে। তখন রাগের মাথায় ওনারা আমাকে কালো জাদু করে, মানে বান মারে। আমি তখন আমার বাবার বাড়িতে থাকতাম। আমি ঠিকমতো খেতে পারতাম না, শরীর খুব দুর্বল লাগতো। প্রথম প্রথম ভাবতাম প্রেগনেন্সির কারণে এমনটা হচ্ছে। আমার যখন 3 মাস শেষ হলো তখন থেকে শুরু হয় সেই কালো অধ্যায়। আমার শরীর জ্বালা পোড়া করত, আমি কালো ছায়া দেখতাম রাতে, আমার পায়ে আঁচড় কাটতো, আমি রাতে ঘুমোতে পারতাম না। আমার একটা বেড়াল ছিল, সারা রাত আমার পেটের কাছে বসে থাকতো। হঠাৎ হিস হিস করে শব্দ করে উঠত আমার পায়ের দিকে তাকিয়ে। আমরা তখনও বুঝতে পারিনি। এভাবেই দিন কাটতে লাগলো। আমার সাথে এই সব হতে থাকলে আমার মা দাদি আমাকে স্বপ্নে দেখা দিত। আমি স্বপ্নে দেখতাম অনেকগুলো কালো অবয়ব একটা ঘরে, তাদের মাঝে আমি একা। তারা আমাকে দেখিয়ে বলতো, ওকে দিয়ে দে, ওটা আমাদের। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে যেতাম। সবাই ভাবলেন হয়তো খারাপ নজর, হুজুরের পানি পড়া এনে খাওয়ালেন। তারপরও এই স্বপ্ন আমি প্রতিদিন দেখতে থাকি। আমি ঘুমানো ছেড়ে দেই, দিন দিন শুকিয়ে যাই। ডাক্তার আমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলতেন। মাঝে মধ্যে পেটে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। হুজুর কোনো সমস্যা খুঁজে পেতেন না, পানি পড়া দিয়ে ঝাড়ফুঁক করে চলে যেতেন। আমার জীবনটা নরকের মতো হয়ে গেল। খেতে বসলেই মাথায় আর পেটে অসহ্য যন্ত্রণা হতো। এভাবেই দিন যেতে থাকে। অবশেষে 12/7/2025 বিকেল 5:30 আমার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু আমার মেয়ে কান্না করেনি। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হয়। সেদিন আমার বেড়ালটা অস্বাভাবিক রকমের চিৎকার করছিল। অনেক চেষ্টা করেও তাকে থামানো যাচ্ছিল না এবং আমার কাছ থেকে সরানো যাচ্ছিল না। কেউ সরাতে নিলেই তাকে কামড়ে দিচ্ছিল। ঘরে একটা কোণার দিকে তাকিয়ে হিসিস শব্দ করছিল। পরে সন্ধ্যায় আমার স্বামী আসলে আমাকে হাসপাতালে আমার মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়। আমার শ্বশুর বাড়ির কেউ দেখতে আসেনি, একটা ফোন দিয়েও খবর নেয়নি। তারপর শুরু হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়াদৌড়ি, আমার মেয়েকে সুস্থ করার চেষ্টা। আমি তখনও কারো অস্তিত্ব টের পেতাম, আমার আশেপাশে আছে, কিন্তু কিছু দেখতে পেতাম না। মাঝে মধ্যে একটা কালো ছায়া দেখতাম আমার মেয়ের বেডের পাশে। তখন আমাদের মাথায় আসেনি কোনো অস্বাভাবিক কিছু ঘটছে। ভাবতাম শরীর দুর্বল, তাই এমনটা হচ্ছে। টানা 9 দিন চেষ্টার পর আমরা ব্যর্থ হই। আমার মেয়ে আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। তারপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছিল। ডাক্তার ওষুধ দেয়, এমন একটা অবস্থা হয়ে যায় আমি শুধু স্যালাইনের মাধ্যমে বেঁচে থাকি। আমার শাশুড়ি ফোন করে বলে, মরে গেছে ভুলে যাও, মরাটার জন্য কান্না করে কি হবে। আমার মেয়ে মারা যাওয়ার প্রায় 2 মাস পর আমার এক দাদি একজন কবিরাজ নিয়ে আসেন। উনি আমাকে দেখে বলেন, এ এখনো বেঁচে আছে কিভাবে, ওকে নিয়ে আজকে বিকেলে আমার বাড়িতে আসবেন। সেখানে যাবার পর কবিরাজ যা বললেন তা আমরা কখনো কল্পনা করতে পারিনি। কবিরাজের কথাটা ছিল এমন, তোর শ্বশুর শাশুড়ি তোকে কালো জাদু করেছে, বান মেরেছে। এই কালো জাদুর কারণেই তোর সন্তান মারা গেছে। দ্রুত এটা না কাটালে তুইও খুব তাড়াতাড়ি মারা যাবি। আমার স্বামী রাজি হয়ে গেল এবং কবিরাজ তার কাজ শুরু করলো। সঙ্গত কারণে আমি রিচুয়ালগুলো বলতে পারছি না। এখন আল্লাহর রহমতে আমি সুস্থ আছি এবং আমি এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। সকলে আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি এখনো আমাকে মেনে নেয়নি এবং আমাদের সাথে কোনো যোগাযোগও নেই। যেহেতু আমার শরীর এখন বন্ধ, তাই ওনারা কিছু করতে পারছেন না। কিছুদিন আগেও আমি একজন কবিরাজের কাছে গিয়ে এসেছি এবং জানতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ি আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমার শরীর বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নরসিংদী থেকে সৈকত আমাদেরকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পাবনা থেকে সাজু, আমাদের সঙ্গে আশুলিয়া থেকে সোহান আছেন, চট্টগ্রাম থেকে আত্মিক আছেন আমাদের সঙ্গে, মামুন শুনছেন কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি পুকুরের পাড়ে বসে কেউ একজন শুনছেন, নামটা লেখেননি। সুজন সর্দার খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন। সুজন সর্দার, আপনি যেহেতু শুনছেন আপনাকে বলি, আপনি দয়া করে একটা ইমেল একবার পাঠালেই আমি মানে পেয়ে যাই ওইটা। সুতরাং আপনার কষ্ট করে অনেকগুলো ইমেল পাঠানোর দরকার নেই। এবং আপনি একটু যদি হচ্ছে মানে আপনি অনেকগুলো বড় স্টোরি পাঠিয়েছিলেন, কিন্তু আসলে সত্যি কথা বলতে একসাথে অনেকগুলো ইমেল আসার কারণে আমি আসলে খেয়ে হারিয়ে ফেলেছি। আপনি যদি কষ্ট করে আরও একবার প্রত্যেকটা স্টোরি, জাস্ট যেগুলো পড়া হয়েছে তার বাইরে প্রত্যেকটা স্টোরি যদি একবার করে পাঠান তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। কারণ একটা স্টোরি অনেকবার পাঠানোর করে আমার কারণে আমি আসলে মানে যখন একটা স্টোরি আপনার পড়ে আসি তারপরে খুব কনফিউজড হয়ে যায়, যেটা আসলে আগেও পড়েছি নাকি আবার নতুন করে পড়তে হবে, যার কারণে আপনার স্টোরি হয়তো মাঝখানে বেশ কিছুদিন যায়নি। আপনি একটু এই জিনিসটা একটু খেয়াল করুন, তাহলেই ভালো হবে। আপনাকে পেয়ে গেলাম, খুব ভালো হয়েছে। সৌদি প্রবাসী সাকিব আমাদের সঙ্গে আছেন, রাজবাড়ী থেকে দীপা আমাদেরকে লিখছেন, ঋতু লিখছেন আমাদেরকে চট্টগ্রাম থেকে, রাজীব আছেন মালয়েশিয়া থেকে, এছাড়াও পাবনা থেকে আছেন, আচ্ছা পড়তে পারলাম না, নাহিদ আছেন আমাদের সঙ্গে, মিরপুর থেকে আছেন তানজিম, সূর্য আছেন আমাদের সঙ্গে, সুজন সর্দার আমাদের সঙ্গে আছেন, আবারও লিখেছেন। সুজন সর্দার, নিশ্চয়ই আপনি আমাকে শুনেছেন এবং আমি যেটা বলেছি সেটা যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি কিন্তু কমেন্ট সেকশন একটু জানাতেও পারেন আমাকে। ময়মনসিংহ থেকে রাব্বি আমাদের সঙ্গে আছেন, আদিব আছেন সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে আছেন, ঢাকা থেকে মমিন, কুয়েত থেকে আছেন আকাশ, ধানমন্ডি থেকে আছেন জুনায়েদ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.bhuth.com.bd এবং সেখানে আমাদের অসংখ্য কন্টেন্ট রয়েছে। সেখানে যে আপনারা ভিজিট করতে পারেন, শুনে আসতে পারেন, জানতে পারেন, দেখতে পারেন। আমাদের ওখানে একটা নতুন আমরা মানে কি বলবো যে একটা নতুন শো লঞ্চ করেছে যেটার নাম অন্য ভুবন। সেই অন্য ভুবনে ঢুকে ঘুরেও আসতে পারেন, আপ টু ইউ। বাট আমি চাইবো যে আপনি একবার অ্যাটলিস্ট ওয়েবসাইটটাতে ভিজিট করুন এবং আপনার ভূত.com আইডি ক্লেম করুন। ইটস ফ্রি। যদি আপনি ভূত.com আইডি ক্লেম করেন শুধুমাত্র আপনাকে সাইন আপ করতে হবে, দ্যাটস ইট। আর সেই সাথে আপনি যদি চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নেব, কথা হবে আবারও খুব দ্রুত, অর্থাৎ খুব দ্রুত মানে হচ্ছে আগামী পরশু ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।